আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ডাম্পিং গ্রাউন্ডের জমি জটের রফাসূত্র, দ্রুতই নিষ্পত্তি হতে চলেছে সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা। ফুটপাত আটকে চলছে ব্যবসা, ফুটপাত দখল মুক্ত করতে শুরু হলো অভিযান। এবার আসছে বিস্তারিত সংবাদে। সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ডের জমি জট দ্রুতই নিষ্পত্তি হবে, জানালেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি পুরসভার সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড ঘিরে জমি সংক্রান্ত জটিলতা খুব শীঘ্রই মিটে যাবে বলে আশ্বাস দিলেন পুরসভার চেয়ারম্যান। তিনি জানান, জমি নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চলছে তার নিষ্পত্তি শীঘ্রই হবে, এমনটাই আশাবাদী পুরসভা। উল্লেখ্য, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন করলা নদীর ধার ঘেঁষে অবস্থিত এই সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে সম্প্রতি জমির মালিকানার দাবিতে মামলা হয়। বর্তমানে বিষয়টি বিচারাধীন। এলাকায় প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই ডাম্পিং গ্রাউন্ডের দুর্গন্ধ নিয়ে অভিযোগ করেছেন। পুরপ্রধান এ বিষয়ে কি জানালেন, শুনুন। দেখবেন যারা হাইকোর্টে একটা মামলা হয়েছিল, মামলা হওয়ার পরে যারা পিটিশনার ছিল, যারা দাবি করেছে যে যাদের জমি ওখানে আছে, এবং তার সামনে এটাও সেই মোতাবেক মহামান্য হাইকোর্ট একটা অর্ডার দেন এবং বিএলএলআরও গিয়ে সেখানে একটা ডিমার্কেশন করে। অর্ডারে লেখা ছিল যে ওটা শুধুমাত্র ডিমার্কেশন হবে, কিন্তু কোনো কনস্ট্রাকশন হবে না। কিন্তু অর্ডারকে সম্পূর্ণভাবে অপব্যবহার করে সেখানে একটা দেখবেন টিন দিয়ে একটা উঁচু বড় কনস্ট্রাকশন এবং গেট বানিয়েছেন যারা পিটিশনার ছিলেন। এটা সম্পূর্ণ বেআইনি হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যখন চেয়ারম্যান ছিলেন শ্রী মোহন বোস, তখন থেকে ওটা কিন্তু ল্যান্ডফিল এরিয়া না। এটা যারা হাইকোর্টের কাছে যে পিটিশনটা করেছে, সেই রিট পিটিশনটা, সেখানে কিন্তু ওরা কোর্টকেও মিসগাইড করেছে। ওটা ল্যান্ডফিল এরিয়া না, এবং সেইখানে আমাদের যে ময়লা পড়তো সেটা সাহারা শহরের ময়লা কিন্তু ওখানে গিয়ে পড়তো। সেখান থেকে সাথে সাথে শিফট করে দেওয়া হয় ইয়েতে কী বলে মেন ডাম্পিং গ্রাউন্ডে। তাই আমরা আইন মোতাবেকই কাজ করছি। এবং আজকে যে 24 নম্বর ওয়ার্ডেরও দেখেছিলাম কাউন্সিলর মানববন্ধন করেছিলেন, আমার কাছে ভিডিও করা আছে এর মধ্যে। 24 নম্বর ওয়ার্ডেরও যে সলিড ওয়েস্টের যে ময়লা, সেটা গিয়েও কিন্তু ওখানে পড়েছে। সারা শহরে 2,29,000 মানুষের এই যে বর্জ্য গ্রহণ হচ্ছে তাদের বাড়ির থেকে, সেই বর্জ্যটা তাহলে কোথায় পড়বে? প্রথমে তো একটা ট্রান্সফারিং স্টেশনে নিয়ে যেতে হবে। ট্রান্সফারিং স্টেশন থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে রুলস আছে, তারপরে সেখান থেকে মেন ডাম্পিং গ্রাউন্ডে যাবে। তাই কোর্টকে সম্পূর্ণ মিসগাইড করা হয়েছে, মহামান্য হাইকোর্টকে। আমরা যখন এটার ফাইনাল হিয়ারিং হবে, আমরা যারা এই মামলা করেছিলেন সেই মামলায় ফলাফল তখন তারা উপলব্ধি করতে পারবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গার মধ্যে, বিশেষ করে দিনবাজার, মার্চেন্ট রোড, সমাজপাড়া ইত্যাদি জায়গায় কিছু অসাধু ব্যবসায়ী তাদের বিভিন্ন জিনিসপত্র ফুটপাত দখল করে সেখানেই মালপত্র রেখে ব্যবসা চালাচ্ছেন। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মার্চেন্ট রোড এলাকায় ফুটপাত দখল করে কিছু অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছেন নিজস্ব স্বার্থে। শীতকালীন জামা কাপড় ফুটপাথের ওপরে বসিয়ে চলছে ব্যবসা, ফলে বাড়ছে তীব্র যানজট। সাধারণ মানুষ বলেন, সরকারের উদ্যোগে ফুটপাত তৈরি করে দেওয়া হলেও সেই ফুটপাতকে ব্যবহার করছে কিছু অসাধু ব্যবসায়ী। পৌরসভা লাগাতার অভিযান করলেই এই ফুটপাত দখলমুক্ত হবে, ফলে চলাচলের সুবিধা হবে। শহরে আর হবে না যানজটের পরিস্থিতি। তবে জলপাইগুড়ি শহরের বেশিরভাগ জায়গায় এখনই ফুটপাতের দখলে চলে গিয়েছে। কি বলবেন, ফুটপাত দখলে ফের জলপাইগুড়িতে আবার? আর তো ফুটপাত যেটা হচ্ছে, এটা তো কিছু করার নেই, কেন এরাও বা যাবে কোথায়, ব্যবস্থা নেই। তবে অসুবিধা আমাদের হচ্ছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে। এটা যদি গভর্নমেন্ট লেভেলে একটা কিছু সুষ্ঠু ভাবনা চিন্তা করে, সহযোগিতা সবাইকেই করতে লাগবে। যারা ফুটপাত ব্যবসায়ী তারা অধিকাংশ সময় বলে আমরা অন্য জায়গায় যেতে চাই না, কিন্তু কোনো একটা জায়গায় তো যেতে লাগবে। এইভাবে ফুটপাত দখল করলে চলা মুশকিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন মার্চেন্ট রোড এলাকায় যানজট তৈরি হচ্ছে সব জায়গাতেই মার্চেন্ট রোডটাতেই বেশি। মার্চেন্ট রোডটাতে বেশি। ওখানেও এমন আছে যে ফুটপাতের মধ্যে বসে আছে চেয়ার নিয়ে ঠ্যাং বেরিয়ে। আমরা যে যারা বয়স্করা হাঁটি ফুটপাত দিয়ে, তাদের তো অসুবিধা হয়, কিন্তু এটারও সুস্থ ব্যবস্থা করতে গেলে ওইভাবে হবে না।
না, এর আগেও পৌরসভা বারবার অভিযান করে, আবার নেই। ওই পৌরসভা তো ও পৌরসভা কী করছে, ওরা তো ওই রকমই করবে, কেন ওরা তো এদের সুস্থ ব্যবস্থা কিছু আনার চেষ্টা করবে না তো সেটা তো ভাবতে লাগবে সবাইকে নিয়ে। ওই দুদিন করলাম আবার গেল, তাহলে এরাই বা যাবে কোথায় আর আমরাই বা হাঁটবো কোথায়? হ্যাঁ, আর পুরনো শহর এটাকে এখন ভেঙে চুরে বাড়াবার মতন যা পরিস্থিতিও আমাদের নেই জলপাইগুড়ির বুকে। হ্যাঁ, এটা নিয়ে কী বলবেন আপনারা সাধারণ মানুষ? এটা খুব অন্যায় হচ্ছে ফুটপাত দখল করাটা, আমি মনে করি। ব্যবসা করবে কোনো জায়গায়, নির্দিষ্ট জায়গায় করলে আমরা খুব ভালো হয়। জলপাইগুড়ি একটা খুব সৌন্দর্য জায়গা, কিন্তু জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আসলে। লোক তো ফুটপাত পুরো দখল করেই করতেছে। না, এটা পৌরসভাকে এবং প্রশাসনকে দেখা উচিত, আমি মনে করি। আপনাদের কতটা অসুবিধা হয়? আমাদের খুবই মানে এক টোটো অসুবিধা, আর পথ চলা খুব ছোট হয়ে গেছে জায়গাটাকে বড় করবার জন্য প্রশাসনকে একটু নজর দেওয়া দরকার। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের খলকপাড়া গ্রামে জোড়া হাতির হানায় ক্ষতিগ্রস্ত চা বাগান। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক গ্রামবাসী। বুধবার ভোরে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে করলা নদীর পথ ধরে খলকপাড়া গ্রামে ঢুকে পড়ে একটি দাতাল সহ দুটি হাতি। গ্রামের মাঝখানে জোড়া হাতির উপস্থিতি আতঙ্ক বাড়িয়ে দেয়। হাতির মুখে পড়ে পালিয়ে বাঁচান এক গ্রামবাসী। ঘটনাস্থলে পুলিশ, বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরা পৌঁছন। হাতি দুটির গতিবিধির ওপর নজর রাখেন বনকর্মীরা। রাত্রিবেলায় করলা নদীর পথ ধরে ফের হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে, এমনটাই জানিয়েছে বন দপ্তর। হ্যাঁ, সকাল 6টার দিকে মানে চারিদিকে আমি চিৎকার হাঙ্গামা শুনে বাড়ি থেকে বেরোলাম। বেরোয় শুনছি যে দুটো হাতি আমাদের লোকালয়ে ঢুকে গেছে। তো কিছু চা বাগানের ক্ষতি করেছে, আর মানুষজন খুব আতঙ্কে আছে। অ্যাকচুয়ালি একজন সামনে নাকি পড়ে গেছিলো, তাই ওনাকে ধাক্কা মেরেছে, তো উনি হয়তো পড়ে গিয়ে ড্রেনে পড়ে গেছে, যার জন্য হাতি ওনার কোনো কিছু হয়নি, ক্ষতি করতে পারেনি। আচ্ছা, বন দপ্তর আসছে? বন দপ্তর এসছে, পুলিশ এসছে। এমনি এলাকার কোনো ক্ষয়ক্ষতি? এলাকার ক্ষয়ক্ষতি বলতে সাধারণ মানুষের তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু চা বাগানে ক্ষতি হয়েছে। আতঙ্কে রয়েছে, আতঙ্কে প্রচুর আতঙ্কে। এখানকার মানুষটার এইসব দেখে অভ্যস্ত নয়, তো এই জন্যই ওনারা খুব। এর আগেও কি এই এলাকায় হাতি দেখা গিয়েছিল? বহু বছর আগে এসেছিল, আমরা তখন ছোট ছিলাম, প্রায় 20 বছর হবে। আর চিতাবাঘ গত বছর এসেছিল। চিতাবাঘ আসছিল, সবার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, দুটো হাতি আছে আপাতত, টাস্কার আছে। সকালে এসেছিল, ফেরত যেতে পারেনি, পাবলিকের একটু এর জন্য আমরা ওয়াচ করে আছি। আমাদের সকল টিম এসছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের পুরো রেঞ্জের টিম রয়েছে, প্লাস উপরন্তু আমাদের বাকি আদার রেঞ্জ থেকে টিমরা আসছে। এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি এই এলাকায়? না, কোনো ক্ষয়ক্ষতি এখন অবধি হয়নি। কোথা দিয়ে পার করার পরিকল্পনা? যেটা দিয়ে এসেছিল নদীতে, করলা নদীর ধারে ধারে এসেছিল, ওইভাবে আমরা নিয়ে যাব। পিনাকি শিলের রিপোর্ট। জলপাইগুড়ির শিকারপুর চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। গত 5 তারিখ থেকেই চিতাবাঘের আতঙ্কে কাঁটা হয়েছিলেন বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন শিকারপুর চা বাগানের শ্রমিকরা। 10 দিনে বাগান থেকে 5টি গবাদি পশু শিকার হয়ে যায় চিতাবাঘের। চিতাবাঘ ধরতেই গত রবিবার বাগানে খাঁচা পাতে বন দপ্তর। তাতে মঙ্গলবার রাত্রে ধরা পড়ল চিতাবাঘটি। বাঘ দেখতে ভিড় জমান বহু মানুষ। রীতিমতো ত্রাস হয়ে ওঠা ওই বাঘটি ধরা পড়ায় আতঙ্ক কিছুটা কমলেও বাগানে আরও চিতা লুকিয়ে আছে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। রাতে উদ্ধারের পর বিরাট চেহারার পুরুষ চিতাবাঘটিকে বৈকুণ্ঠপুরের জঙ্গলে পুনরায় ছেড়ে দেওয়া হয়, এমনটাই জানিয়েছে বন দপ্তর। এখানে কেন আসছেন? এখানে কি হয়েছে? আমি আসছি, বলছে এখানকার লোক বাঘ বলে ধরা পড়ছে। বাঘ দেখলেন? বাঘ তো আমি দেখতে পাইনি। বাঘ বলে খাঁচা লাগাইছিল, খাঁচাতে ঢুকছে। এখন খাঁচা তো পুরো তিরপাল ঢেকে দিছে, পাবলিককে দেখা মুশকিল আছে। ওটা ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে গেল কয়েকটা গরু বলে মারছে, শুয়ে মারছে এখানে। এখন পাবলিক তো এখানকার পুরো পাবলিক তো আতঙ্কই আছে, হয়তো আরও থাকতে পারে। ফরেস্ট ডিপার্টমেন্টকে এটাই বলবো যে ওরা তো তালিকায় থাকে, যা টল দেয়। হ্যাঁ, তো চিতাবাঘ দেখতে পারেননি? আমি দেখতে পারিনি। ওরকম তো 8 ফিট কি 7 ফিট লম্বা হবে। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। জাতীয় পেনশনার্স দিবস পালন করল কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া বিএসএনএল পেনশনার্স অ্যাসোসিয়েশন। 17 ডিসেম্বর জলপাইগুড়ি বড় পোস্ট অফিস প্রাঙ্গণে পেনশনার্স দিবস পালন করল কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া বিএসএনএল পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখা। এদিন দুই সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং কর্মসূচিতে অংশ নেন। সংগঠনগুলির অন্যতম প্রধান দাবি অষ্টম বেতন কমিশনের আওতায় এনে সকল কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের পেনশন নির্ধারণ করা, পাশাপাশি পেনশন ভ্যালিডেশন অ্যাক্ট প্রত্যাহারের দাবিও জোরালোভাবে উত্থাপন করেন উপস্থিত পেনশনাররা। তাদের বক্তব্য, এই আইনের ফলে বহু পেনশনভোগী অযথা সমস্যায় পড়ছেন এবং পেনশন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হচ্ছে। অনুষ্ঠানে পেনশনারদের অভিজ্ঞতা, সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। দাবি হচ্ছে আমাদেরকে অষ্টম বেতন কমিশন, যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যে ঘোষিত হয়েছে, সেখানে সুনির্দিষ্টভাবে পেনশনারদের দাবিকেও যুক্ত করতে হবে। পেনশনারদের জন্য অষ্টম বেতন কমিশন যাতে তার সুপারিশ করে সেই বিষয়কে যুক্ত করতে হবে, এটাই হচ্ছে মূল দাবি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ভ্যালিডেশন অ্যাক্ট অর্থ বিলের সাথে পাশ করেছে এবং এই পেনশন ভ্যালিডেশন অ্যাক্টের মধ্যে দিয়ে আগামী দিনে পেনশন বৃদ্ধির সম্ভাবনা, সেটা আমরা আশঙ্কিত যে আমাদের আগামী দিনে অষ্টম বেতন কমিশনের মধ্য দিয়ে আমাদের পেনশন যেভাবে বৃদ্ধি হয় সাধারণভাবে পেনশন বেতন কমিশনের মধ্য দিয়ে আগামী দিনে হয়তো অষ্টম বেতন কমিশনে আমাদের সেই সুযোগটাকে এই পেনশন ভ্যালিডেশন অ্যাক্টের মধ্য দিয়ে কেড়ে নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে আমাদের ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশন NCCPA, তারা দিল্লিতে সুপ্রিম কোর্টে তারা কেস করেছে। দিল্লিতে আমরা পেনশনাররা জমায়েত করেছি এবং সুপ্রিম কোর্ট আমাদের কেস গ্রহণ করেছে এবং সরকারকে তারা নোটিশ করেছে আগামী দিনে হয়তো এই কেসের অনতিবিলম্বে এই কেসের শুনানিও শুরু হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পেনশনার দিবস উদযাপনের অঙ্গ হিসেবে বুধবার সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে 17টি দাবি সনদ জেলা শাসককে অর্পণ করা হয়, যার মধ্যে রয়েছে পে কমিশন হওয়া জরুরি, স্বাস্থ্য পরিষেবার দিক থেকে আরও উন্নত করা, এক্স গ্রাসিয়া যাতে 5,000 টাকা করে দেওয়া হয়, স্বাস্থ্য বীমা যাতে আরও সুন্দর হয় তা সরকারকে দেখা, বাড়ি ভাড়া ভাতা প্রদান সহ আরও বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশনের সদস্যরা। আমরা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে এখানে এসছি জেলা শাসকের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটি দাবি সনদ পেশ করতে। আজকের দিনটি হচ্ছে পেনশনার দিবস, 17ই ডিসেম্বর। তাই এই উপলক্ষে আমাদের 17টি দাবি আছে। তার মধ্যে মুখ্যত আমাদের যে পাওনাগণ্ডাগুলো বাকি আছে, যেমন পে কমিশন হওয়াটা ভীষণ দরকার, এক্স গ্রেসিয়া 5,000 টাকা যাতে দেওয়া হয়, স্বাস্থ্য বীমা ব্যবস্থাটাকে আরও সুন্দর করে গড়ে তোলা দরকার, বাড়ি ভাড়া ভাতা পেনশনারদের পাওয়া দরকার, যারা পাহাড়ে থাকেন তারা যেন হিল কম্পেনসেটরি অ্যালাউন্স পান পেনশনাররা, এইরকম। তারপরে EPS 95-এ যারা কর্পোরেশনভুক্ত পেনশনার আছেন তারা এখনও EPS 95-এর পাওনাগণ্ডাগুলো পাননি। তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে তারা কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্টে এটা তুলে ধরতে, যাতে এই তাদের যে পাওনা আছে 7,500 টাকা মাসিক পেনশন, সেটা যেন পান। আমাদের জলপাইগুড়িতে একটি মাত্র নার্সিংহোম WBHS-এর এমপ্যানেলড আছে, তাতে খুবই অসুবিধে হয় যে আরও নার্সিংহোম যাতে
এমপ্যানেল হয়, সেইটাও আমাদের দাবি আছে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। প্রাথমিক স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হলো। 2026 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিকে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হল জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়। বুধবার এই বিদ্যালয়ে লটারির মাধ্যমে মোট 100 জন ছাত্রকে নেওয়া হবে বলে জানান প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম। তিনি আরও বলেন, স্কুলে প্রাক প্রাথমিকে যাতে ছাত্রদের ভর্তির সমস্যা না হয় তাই জন্যই এই লটারি প্রক্রিয়া। এদিনের এই লটারি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্য মোহন রায়, এসআই অফিসের প্রতিনিধি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। প্রাক প্রাথমিকের 100 জনের লটারি হচ্ছে। সেই লটারি প্রক্রিয়ায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এতদ এলাকার অভিভাবিকাবৃন্দ থাকছেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তো অবশ্যই আছেন, এবং এখানে আসছেন জলপাইগুড়ি এসআই অফিসের একজন প্রতিনিধি সাহেব, এবং সর্বোপরি আমাদের জলপাইগুড়ি জেলা ডিপিএসসির চেয়ারম্যান মাননীয় লক্ষ্যমোহন রায় মহাশয়, উনিও উপস্থিত হয়েছেন, এবং ওনার হাত দিয়েই আজকে ইনঅগারেশন হয়েছে লটারির যে আমাদের 100 জন হবে, সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে 42%, এবং এসসি ক্যাটাগরিতে 22%, এসটি ক্যাটাগরিতে 6%, ওবিসি এ 10%, ওবিসি বি 7%, সিডাব্লিউএসএন 3%, ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে 10%। এই মিলিয়ে টোটাল 100 জনের লটারি আমাদের স্কুলে হচ্ছে, এবং খুব স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গেই হচ্ছে, সবার সামনেই হচ্ছে। ভর্তির ব্যাপারে আমরা ডেটটা আমাদের সাব কমিটি আছে অ্যাডমিশন, সম্ভবত আর কি ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারি 3 তারিখ থেকে আমাদের ভর্তিটা হবে, এবং ভর্তির ক্ষেত্রে একটা লম্বা টাইম দেবো যাতে সবাই সুযোগ পায় আর কি ভর্তি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ডাম্পিং গ্রাউন্ডের জমি জটের রফাসূত্র, দ্রুতই নিষ্পত্তি হতে চলেছে সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা। ফুটপাত আটকে চলছে ব্যবসা, ফুটপাত দখল মুক্ত করতে শুরু হলো অভিযান। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।